বন্ধুরা, লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে যে প্রশ্নটাকে আমি বারবার তোমাদের থেকে পেয়ে থাকি সেটা হলো, তোমরা অনেকেই আমাকে বলো লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকেই তোমরা দেখো যে লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাতা এবং ডালপালা বৃদ্ধি হচ্ছে, অথচ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চাইছে না। আবার অনেকেই তোমরা বলো যে গাছের মধ্যে ফুল লক্ষ্য করা গেলেও সেই ফুলগুলির মধ্যে অধিকাংশই পুরুষ ফুল আসছে, ও একটা স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুলগুলো গাছের মধ্যে টিকছে না। স্ত্রী ফুল থেকে লাউয়ে পরিণত হওয়ার আগেই স্ত্রী ফুলগুলো গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে সাথে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে লাউ গাছের পাতা হলুদ হওয়াকে বন্ধ করার জন্য এবং লাউ গাছকে মোটা ও বলিষ্ঠ করে তোলার জন্য তোমরা কি করবে। তো তোমাদের লাউ গাছগুলির মধ্যেও যদি বছরের পর বছর এই একই সমস্যা হয়ে থাকে এবং তোমরা যদি চাও এই সমস্যাগুলির সমাধান করে তোমরা তোমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো কি করলে ছোট লাউ গাছের মধ্যে মাত্র 14 দিনে তোমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুলকে আনতে পারবে, কি করলে তোমাদের সেই স্ত্রী ফুল ঝরে পড়া বন্ধ হবে এবং সেই স্ত্রী ফুলগুলো থেকে তোমরা প্রচুর পরিমাণে লাউকে পেতে পারবে, কোন কোন কাজকে করলে তোমাদের গাছের মধ্যে পুরুষ ফুল আসা একেবারেই বন্ধ হবে, তার সঙ্গে সঙ্গে কোন খাবারের প্রয়োগে তোমাদের লাউ গাছ মোটা ও বলিষ্ঠ হয়ে উঠবে এবং লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে। তাই যারা তোমরা লাউ চাষে আগ্রহী, লাউ গাছকে এই সময় প্রতিস্থাপন করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকেই বলবো ভিডিওটা শুরু করার আগেই তোমরা একটা লাইক করে দাও এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, ছোট অবস্থায় লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে ধরাতে হতে গেলে আমাদের প্রথম লাউ গাছ প্রতিস্থাপন করার সময় যে বিষয়টাকে সকলকেই মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু উন্নত মানের হাইব্রিড প্রজাতির লাউ গাছের বীজকে কিন্তু সংগ্রহ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে লাউ গাছের বীজগুলো আছে প্রত্যেকটাই কিন্তু হাইব্রিড প্রজাতির উন্নত মানের বীজ। তাই আমরা সকলেই কিন্তু এই সময় হাইব্রিড প্রজাতির উন্নত মানের বীজকেই কিন্তু প্রতিস্থাপন করব। কিন্তু প্রতিস্থাপন করার সময় তোমাদের বেশ কিছু নিয়মকে কিন্তু মেনে চলতে হবে। যেমন দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা হাইব্রিড প্রজাতির লাউ গাছের বীজকে নিয়ে নিয়েছি। আমি যদি এই বীজকে ডাইরেক্ট এখন মাটির মধ্যে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু অনেক বীজ এক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু এই বীজটাকে আগে জার্মিনেশন করব, তারপর আমরা মাটিতে কিন্তু প্রতিস্থাপন করব। তো কিভাবে আমরা এই বীজগুলোকে জার্মিনেশন করে এর থেকে চারা তৈরি করব, তো চলো সেটা আমি প্রথম তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অনুষ্ঠান বাড়ির গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণে কিন্তু জলকে নিয়ে নিয়েছি এবং জলকে নেওয়ার পর এই জলের মধ্যে আমাদের যেটা প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের চা পাতা। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু হাফ চামচ পরিমাণে ফ্রেশ চা পাতাকে নিয়ে নিয়েছি। তো এই ফ্রেশ চা পাতাকে তোমরা কিন্তু ওয়ান টাইম গ্লাসের মধ্যে যে জল তোমরা দেবে সেই জলের মধ্যে প্রয়োগ করে দেবে এবং চা পাতাকে দেওয়ার পর তোমরা কিন্তু যে বীজগুলোকে জার্মিনেশন করতে চাইছো সেই বীজগুলোকে কিন্তু তোমরা এই জলের মধ্যেই দিয়ে দেবে এবং জলের মধ্যে দেওয়ার পর সুন্দরভাবে বীজগুলোকে তোমরা কিন্তু গুলিয়ে নেবে জলের সঙ্গে এবং এই অবস্থায় ওয়ান টাইম গ্লাসটাকে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু তোমরা 24 ঘন্টার জন্য রেখে দেবে। ঠিক 24 ঘন্টা পর আমরা যেটা করব, আমরা কিন্তু বীজগুলোকে এই জল থেকে কিন্তু সম্পূর্ণভাবে ছেঁকে তুলে নেব। এইভাবে দেখতে পাচ্ছ এইভাবে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এইভাবে একটা পাত্রের মধ্যে ভেজা ন্যাকড়া বা টিস্যু পেপারকে নিয়ে নিতে হবে। অনেকের কাছে টিস্যু পেপার না থাকলে তোমরা কিন্তু এইরকম ভেজা ন্যাকড়াকে নিয়ে নেবে এবং ভেজা ন্যাকড়াকে নিয়ে তোমরা কিন্তু বীজগুলোকে এইভাবে ন্যাকড়ার চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবে, দিয়ে ন্যাকড়াটাকে এরমভাবে মুড়ে কিন্তু আরও 4 থেকে 5 দিনের জন্য তোমরা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবে এবং 4 থেকে 5 দিন পর যখন ন্যাকড়াটা তোমরা খুলবে তখন কিন্তু দেখবে তোমাদের বীজ থেকে কিন্তু ছোট ছোট শিকড় বেরোতে আরম্ভ করেছে। তখন কিন্তু তোমরা সেই বীজগুলোকে তুলে আদর্শ একটা মাটি তৈরি করে তোমরা কিন্তু বীজগুলোকে প্রতিস্থাপন করে দেবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লাউ গাছের বীজকে এইভাবে জার্মিনেশন করে আমি কিন্তু এই গাছগুলোকে কিন্তু তৈরি করেছি। তো বন্ধুরা, শুধুমাত্র যে লাউ গাছের বীজকে এইভাবে জার্মিনেশন করে প্রতিস্থাপন করলেই তোমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউ আসবে সেটাও কিন্তু একেবারেই নয়।
এর পাশাপাশি যে 2 নম্বর বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের লাউ গাছ যেহেতু একটা সিজনাল গাছ এবং এই গাছ যেহেতু রোদকে ভীষণভাবে পছন্দ করে, তাই আমাদের বীজ রোপণ করার সময় বা গাছ প্রতিস্থাপন করার সময় এমন একটা স্থানের মধ্যে বীজগুলোকে রোপণ করতে হবে বা চারা গাছগুলোকে প্রতিস্থাপন করতে হবে যে জায়গার মধ্যে কমসে কম 6 থেকে 7 ঘন্টা রোদ থাকবে। তো বন্ধুরা, এই দ্বিতীয় কাজটি করার পাশাপাশি যে 3 নম্বর কাজটাকেও তোমাদের করতে হবে সেটা হলো লাউ গাছগুলো যখন এই রকম একটু বৃদ্ধি হতে আরম্ভ হবে, গাছের মধ্যে যখন নতুন নতুন পাতা আসতে শুরু করবে, তখন থেকেই কিন্তু লাউ গাছের মধ্যে তোমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। মানে আমরা যখন দেখব যে লাউ গাছের মাটি একেবারেই শুকিয়ে যাচ্ছে, তখনই কিন্তু লাউ গাছের মাটির মধ্যে গিয়ে জলকে প্রয়োগ করব। এবং লাউ গাছের মাটি যখন ভিজে থাকবে বা লাউ গাছের মাটি যখন ময়েশ্চার থাকবে, তখন কিন্তু আমরা লাউ গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু জলকে প্রয়োগ করব না। কারণ এই জল প্রয়োগ করার তারতম্যের ফলেই অনেক সময় লাউ গাছের পাতা হলুদ হতে থাকে, লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চায় না, স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুল গাছ থেকে অল্প দিনের মধ্যেই কিন্তু ঝরে পড়তে শুরু করে। তাই এই বিষয়টাকেও আমাদের কিন্তু গুরুত্বপূর্ণভাবে সকলকেই কিন্তু মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমাদের লাউ গাছের মধ্যে এই 3টি প্রাথমিক পরিচর্যা করার পাশাপাশি লাউ গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল আনার প্রবণতাকেও আমাদের কিন্তু বাড়িয়ে তুলতে হবে। এবং তার জন্যে যে 4 নম্বর ও ঘরোয়া পদ্ধতিটাকে আমরা অবলম্বন করব সেটা হলো বন্ধুরা, তোমরা এই যে লাউ গাছের ডগাটাকে দেখতে পাচ্ছ, এই ডগার মধ্যে কিন্তু যতগুলো ফুল এসছে সবকটাই দেখো পুরুষ ফুল আসতে দেখা যাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, এই গাছের মধ্যে এই পুরুষ ফুল আসাকে বন্ধ করে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য আমাদের কিন্তু এই লাউ গাছের ডগাটাকে এইখান থেকে কিন্তু পিঞ্চ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কেমন পিঞ্চ করে দিলাম। এবং এই পিঞ্চ করে দেওয়ার ফলে যেটা হবে, আমাদের এই কিন্তু পুরুষ ফুল আসার জায়গা থেকে প্রচুর পরিমাণে কিন্তু নতুন ডালপালা আবার বৃদ্ধি হবে এবং সেই যে ডালপালাগুলো আসবে সেই ডালপালাগুলো থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবে। এর পাশাপাশি যে পরের কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, যখন দেখবে তোমাদের লাউ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, তখন কিন্তু তোমাদের লাউ গাছের যে নিচের দিকের বড় বড় পাতা, সেই পাতাগুলোকে কিন্তু তোমাদের সময় সময় ছেঁটে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি ছেঁটে দিচ্ছি। তো এর ফলে যেটা হবে, এই লাউ গাছের পাতাগুলো গাছের এনার্জি কিন্তু ইনটেক করতে পারবে না এবং গাছ তার সম্পূর্ণ এনার্জিকে স্ত্রী ফুল আনার ক্ষেত্রে এবং সেই স্ত্রী ফুলগুলোকে ফলে কনভার্ট করার ক্ষেত্রে কিন্তু খরচ করবে। বন্ধুরা, এরপর যে 5 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমাদের লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ। আমাদের লাউ গাছ যখন এইরকম দ্রুত হারে বৃদ্ধি হতে আরম্ভ হবে এবং ফুল ধরার সময় হবে, তখন কিন্তু স্ত্রী ফুল আনার জন্য আমাদের মাসে রাসায়নিক খাবারকে 2 বার ব্যবহার করতে হবে এবং ঘরোয়া খাবারকে আমাদের কিন্তু 4 বার ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, আমরা একই খাবারকে কিন্তু বারবার ব্যবহার করব না। আমরা গাছের মধ্যে নিয়মিত কিন্তু খাবার চেঞ্জ করে করে ব্যবহার করব। তাই আমি প্রত্যেক মাসে 2 বার কি 3 বার লাউ গাছের ভিডিও কিন্তু তোমাদের কাছে এনে থাকি। তো তাই চলো আমরা লাউ গাছের মধ্যে মাত্র 14 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে ধরানোর জন্য, গাছকে মোটা এবং বলিষ্ঠ করে তোলার জন্য কোন ধরনের খাবারকে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 3 ধরনের খাবারকে নিয়েছি এবং এই 3 ধরনের খাবার জৈব এবং ঘরোয়া খাবার। তো এখানে প্রথম যেটা নিয়েছি সেটা হলো 2 মুঠো ভার্মি কম্পোস্ট এবং এই ভার্মি কম্পোস্টের পাশাপাশি আমি এখানে নিয়েছি 3 চামচ ডিমের খোসার গুঁড়ো এবং তার সঙ্গে সঙ্গে আমি নিয়েছি এখানে কিন্তু কাঠ কয়লার ছাই এবং এই ছাইকেও আমি নিয়েছি কিন্তু 3 চামচ। তো বন্ধুরা, এই যে 3টে খাবার, এই 3টে খাবারকে কিন্তু আমাদের একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একসঙ্গে এই 3টে খাবারকে মিশিয়ে ফেলছি এবং এই 3টে খাবারকে আমরা যেটা করব, আমরা কিন্তু আমাদের 12 থেকে 14 ইঞ্চির যেসব টব আছে সেই টবের মধ্যে কিন্তু আমরা গোটাটা প্রয়োগ করে দেবো। কিন্তু একটা বিষয়কে এই খাবার প্রয়োগ করার সময় তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো বন্ধুরা, গাছের মধ্যে খাবার প্রয়োগ করার সময় লাউ গাছের মাটিকে কিন্তু আমাদের অবশ্যই একটু
শুকিয়ে ফেলতে হবে। যেমন তোমরা দেখছো আমি শুকিয়ে ফেলেছি। এবং তার সঙ্গে সঙ্গে মেঘলা ওয়েদারে বা বৃষ্টি চলাকালীন সময় কোনো ধরনের খাবারকেই কিন্তু লাউ গাছের মধ্যে প্রয়োগ করা চলবে না। আর আমরা যে এই খাবারটাকে তৈরি করেছি, এই খাবারটাকে কিন্তু আমাদের খুব সকালবেলায় লাউ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। এবং প্রয়োগ করার পর আমরা কিন্তু লাউ গাছের মাটির মধ্যে ভরে কিন্তু জলকে প্রয়োগ করব। আর এই খাবারটাকে আমরা মাত্র 2 বার প্রয়োগ করলেই দেখব যে আমাদের লাউ গাছ প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুল এবং লাউকে আনতে কিন্তু শুরু করে দিয়েছে এবং লাউ গাছ মোটা ও বলিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র আমাদের লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ করে ছেড়ে দিলেই কিন্তু হবে না। কারণ বন্ধুরা, লাউ গাছ প্রতিস্থাপন করা থেকে আরম্ভ করে লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল ও ফল আসা পর্যন্ত যে প্রধান সমস্যাটাকে লক্ষ্য করা যায় সেটা হলো পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ। আর এই দুটো সমস্যার সমাধানকে যদি আমরা না করতে পারি, তাহলে এতগুলো পরিচর্যা করেও আমরা কিন্তু সঠিকভাবে গাছের মধ্যে স্ত্রী ফুল ও ফলকে কিন্তু আনতে পারবো না। তাই আমাদের যে 6 নম্বর কাজটাকে এরপর করতে হবে, আমাদের লাউ গাছের মধ্যে একটি ঘরোয়া ছত্রাকনাশক ও কীটনাশককে ব্যবহার করতে হবে। তো কোন ধরনের ছত্রাকনাশক ও কীটনাশক আমরা ব্যবহার করব, কিভাবে সেটাকে আমরা তৈরি করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি শুরুতেই কিন্তু নিয়েছি এখানে 500 ml জল। তো তোমরাও প্রথম 500 ml জলকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে এবং জলকে নেওয়ার পর তোমরা যেটা করবে, 3 থেকে 4টে পেঁয়াজের খোসাকে তোমরা কিন্তু 500 ml জলের মধ্যে কিন্তু ভালো করে প্রয়োগ করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজের ওপরের খোসাটাকে কিন্তু জাস্ট ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজের খোসাগুলোকে আমি জলের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে ডুবিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজের খোসাগুলোকে ডুবিয়ে দেওয়ার পর তোমাদের যে দ্বিতীয় এবং ঘরোয়া উপকরণটাকে নিতে হবে, তা হলো বন্ধুরা এই ফ্রেশ চা পাতা। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ চা পাতাকে নিয়েছি। তো এখানে ইউজ করা চা পাতা ব্যবহার করলে তোমরা কিন্তু 2 চামচ ব্যবহার করবে। তো এই 1 চামচ ফ্রেশ চা পাতাকে তোমরা যদি প্রয়োগ করো বা 2 চামচ যদি ইউজ করা চা পাতা প্রয়োগ করো, সেটাকে প্রয়োগ করে তোমরা কিন্তু এই জলের সঙ্গে ভালো করে কিন্তু গুলিয়ে নেবে এবং গুলিয়ে নেবার পর ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য 24 ঘন্টা কিন্তু রেখে দেবে। এবং বন্ধুরা, 24 ঘন্টা পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো দ্রবণটার রং যখন সম্পূর্ণভাবে লালচে বর্ণের হয়ে যাবে, তখন কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু তোমাদের ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে পেঁয়াজের খোসা এবং তার সঙ্গে সঙ্গে চা পাতা যাতে এই দ্রবণের মধ্যে না যায়, সেটাকে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে এই দ্রবণটাকে একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিলাম এবং ছেঁকে নেওয়ার পর যে এই দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণের সঙ্গে আমাদের যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো বন্ধুরা সালফার, যা খুবই অল্প মূল্যে আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। এবং এই সালফার যেমন আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় ও ছত্রাককে দূর করে, তেমন কিন্তু এই সালফার আমাদের গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করার ক্ষেত্রে, গাছের মধ্যে ফুল ফল আনার ক্ষেত্রে এবং গাছকে দ্রুত মোটা ও বলিষ্ঠ করে তোলার জন্যে বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু এই সালফারকে এই দ্রবণের মধ্যে আমরা কিন্তু 3 গ্রাম ব্যবহার করে দেবো। মানে 500 ml দ্রবণের মধ্যে আমরা 3 গ্রাম কিন্তু সালফারকে ব্যবহার করে দেবো এবং দিয়ে আমরা কিন্তু এই দ্রবণের সঙ্গে সালফারটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভালো করে গুলে নেব। এবং যখন আমরা দেখব সম্পূর্ণ সালফারটা জলের সঙ্গে পুরোপুরিভাবে মিশে গেছে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই সালফার মিশ্রিত তরল দ্রবণটাকে আমাদের কিন্তু একটা স্পেয়ার মেশিনের মধ্যে প্রথম ভরে নিতে হবে। যেমন তোমরা দেখছো আমি নিয়ে নিচ্ছি এবং বোতলের মধ্যে এই দ্রবণটাকে নিয়ে নেওয়ার পর এই দ্রবণের সঙ্গে আমাদের কিন্তু সম পরিমাণে প্লেন জলকে অ্যাড করে নিতে হবে। মানে এই দ্রবণটাকে পাতলা করে নিতে হবে। তারপর যদি আমরা এই দ্রবণটাকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর লাউ গাছের পাতার মধ্যে এইভাবে আমরা ভালো করে স্প্রে করে দিতে পারি, তাহলে যেটা হবে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ বন্ধ হবে। গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফল আসতে শুরু করবে। স্ত্রী
শিশিরি ফুল ঝরে পড়া বন্ধ হবে এবং গাছগুলো মোটা ও বলিষ্ঠ হয়ে উঠবে। তার সঙ্গে সঙ্গে মাত্র 14 দিনের ভেতরেই তোমরা তোমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে লাউকে দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজ এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কার্তিক হর্টিকালচারকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।